পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সহ নিউজ পোর্টালে দিনভর যেসব গুরুত্বপূর্ণ খবর আলোচনার খোরাক জুগিয়েছে তার কতটুকু আমরা জানি। খবর শুধু হেডলাইন নয়, খবর একটা বাস্তবতাও বটে। এর নেপথ্যে থাকে অনেক প্রশ্ন, যার উত্তর জানা দরকার। আমরা শুধু খবর নয়, জানতে চাই ভেতরের সত্যটাও। এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবর। আমন্ত্রণ সকলকে, সাথে আছি আমি নয়নাদিত্য। আজ আমাদের আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক জিয়াউর রহমান। স্বাগত আপনাকে। আছেন কালের কণ্ঠের, দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাইদ খান। এছাড়াও আলোচনার নানা সময়ে একাধিক অতিথি যুক্ত হবেন আমাদের সাথে, জানাবেন মতামত আর বিশ্লেষণ। আজকে নির্বাচিত খবর হিসেবে যে খবরটি আমরা নির্বাচন করেছি সেখানে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মহানগর ও জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন, যেখানে তিনি দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকে নতুন যুদ্ধ বলেন। প্রধানমন্ত্রী মনে করেন দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। চলুন প্রতিবেদনটি দেখে আসি। দীর্ঘদিন পর দলের সাংগঠনিক অভিভাবকের সাথে মতবিনিময়, তাই সকাল থেকেই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের আশেপাশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের এই অবস্থান। সভায় অংশ নেন বিএনপির সহযোগী এই তিন সংগঠনের সকল জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও মহানগরের শীর্ষ নেতারা। সরকার গঠনের পর এই প্রথম কোনো সাংগঠনিক আয়োজনে প্রধানমন্ত্রী, ফলে তাকে কাছে পেয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান কর্মীরা। নেতাকর্মীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তথা সাংগঠনিক অভিভাবকের সাথে এই মতবিনিময় তাদের উজ্জীবিত করবে। নতুন কমিটিগুলোতে যাতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়, সেই দাবিও তাদের। 5 আগস্টের আগে যারা শেখ হাসিনার আমলাদের সাথে, কর্মীদের সাথে, ছাত্রলীগের কর্মীদের সাথে যোগাযোগ ছিল, তারাই এখন আইসা দেখা যায় ছাত্রদল, যুবদল বা বিএনপির কমিটিতে ঘাঁটি করতে চাচ্ছে। আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, জেল খেটেছে, হামলা মামলার শিকার হয়েছে। আমরা চাই আগামীর কমিটিতে তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং হামলার শিকার হয়েছে তাদেরকে নিয়ে করা হোক। দলের নেতারা জানান, আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ভূমিকা রাখতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের তৃণমূলের প্রতি যে বার্তা দিয়েছেন সেটা হচ্ছে কীভাবে জনগণের পাশে থেকে, জনগণের সাথে থেকে, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে ইশতেহারে প্রণীত বিভিন্ন নীতিমালা রয়েছে সেগুলো বাস্তবায়ন করা যায়। সরকার, রাষ্ট্র এবং দল, এটার মধ্যে যে একটি নিবিড় সংযোগ, নিরবচ্ছিন্ন একটি সম্পর্ক রাখা দরকার, সেই গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি। মানুষ আসলে সরকারকে নিয়ে কি ভাবছে বা তৃণমূল মানুষ আরও কি পরামর্শ দিচ্ছে, তারই একটি সুনির্দিষ্ট প্রতিফলন বা প্রতিনিধিত্ব আমরা আজকের এই মত বিনিময় সভায় দেখছি। নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিএনপির ইশতেহার বাস্তবায়নকে নতুন যুদ্ধ উল্লেখ করে তারেক রহমান বলেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারব না। গুঞ্জন আছে, প্রধানমন্ত্রীর সাথে বিএনপির এই তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময়ের মধ্য দিয়েই শুরু হলো নতুন কমিটি গঠনের কার্যক্রম। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং জিয়াউর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিজয়ী হয়েছে বিএনপি, ক্ষমতায় আছে, নির্বাচনের যে ইশতেহার, এই ইশতেহারকে মূলত নতুন যুদ্ধ বলে উল্লেখ করার কারণটা কি মনে করছেন? আসলে আপনি জানেন যে এই সরকার যখন দায়িত্ব নিয়েছে, অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে কিন্তু দায়িত্ব নিতে হয়েছে। আপনি এর আগের যে অন্তর্বর্তী সরকার না, তার আগে যে একটি সরকার ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে সরকার দীর্ঘদিন ছিল, তাদের সময়ে নানা অনিয়ম দুর্নীতির কারণে আপনি ব্যাংক লুটতরাজ থেকে শুরু করে নানা কিছু দেখেছেন। অর্থনৈতিকভাবে কিন্তু একেবারে নাজুক একটি অবস্থা কিন্তু ছিল। তারপরের যে 1.5 বছর অন্তর্বর্তী সরকার, সেই সময় আমরা দেখেছি আবার একটা অন্যরকম সংস্কৃতি, একটা মব সংস্কৃতি, এবং এই সময়ের কারণে কিন্তু এই অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, মব সংস্কৃতি সবের কারণে কিন্তু যে ধরনের বিনিয়োগ হওয়া দরকার ছিল সেই ধরনের বিনিয়োগও কিন্তু হয়নি। আবার একই সময়ে যেটা হয়েছে, ওই সরকার নিজের টিকে থাকার জন্যে অনেক সময় মবকে কিংবা আপনি ধরেন উগ্রবাদকে কিছুটা আশকারা দিয়েছে। তার ফলে একটা
পরিবেশটা এমন হয়েছে যে পরিবেশটা একবার বোতলে বন্দি রাখা দত্তকে যে বাইরে আসতে দেন সেইটাকে কিন্তু কন্ট্রোল করে আবার বোতলে ভরা কিন্তু খুব কঠিন। সব কিছু মিলিয়ে কিন্তু পরিবেশটা খুব অনুকূল ছিল না এই সরকার যখন যাত্রা শুরু করেছে, এবং এখন কিন্তু খুব একটা অনুকূল না। এর মধ্যেই কিন্তু দুর্ভাগ্য, সরকারের বড় দুটি দুর্ভাগ্য। একটি বড় দুর্ভাগ্য হচ্ছে যে ইরান এবং সাথে যে আমেরিকা এবং ইসরায়েলের যে সংকট, যেটি আসলে তেলের মাধ্যমে সারা বিশ্বের অর্থনীতি একটা ঝাঁকুনি দিয়েছে, সেই ঝাঁকুনির বাইরে তো আমরা না, কারণ আমরা তো এক্সপোর্ট ইম্পোর্ট করি, আমাদেরও তেল কিনতে হয়, সেটা একটি বিষয়। আবার সাম্প্রতিক সময়ে আপনি ধরেন যে বন্যা হলো, সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিবে বলেছেন, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এটা তো বাস্তবতা যে অনেক ফসলের ক্ষতি হয়েছে। তাহলে যে খাদ্য নিরাপত্তাটা যদি নিশ্চিত করতে হয়, আমাদের অনেক বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা আমার প্রয়োজন হবে। সব কিছু মিলিয়ে যে বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন এবং আপনার কর্মসংস্থান সহ যে ধরনের অঙ্গীকারগুলো ছিল, যে সংকটের কারণে আসলে আগের সরকারের পতনের পেছনে ছাত্রদের বড় আন্দোলন হয়েছে, তার দ্রব্যমূল্য, আয় নেই, কর্মসংস্থান নেই, বৈষম্য, এগুলো একটা বড় ফ্যাক্টর ছিল। যত কিছুই বলেন, ভোটাধিকারের ইস্যু তো ছিল, কিন্তু আমি মনে করি ভোটাধিকারের ইস্যুর চেয়ে বড় ইস্যু ছিল মানুষের এই যে অসহনীয় জীবনযাপনের অবস্থা ছিল। এখন যদি সেখান থেকে মুক্তি দিতে হয়, যদি অর্থনৈতিক উন্নয়নটা ত্বরান্বিত করতে হয়, তাহলে এই ভঙ্গুর অর্থনীতির মধ্যে বড় ধরনের বৈপ্লবিক কিছু করতে হবে, এবং সেটি কিন্তু সাধারণ গতিতে, সাধারণ চেষ্টার মাধ্যমে সম্ভব না। এই ধরনের কাজ করতে গেলে অনেক বেশি এফোর্ট দিতে হবে, অনেক বেশি বাধার মুখে পড়তে হবে, এবং যারা আগের সরকারের ছিল, আগের সরকারের কিছু লোকজনও ছিল, তারা যেমন প্রতিবন্ধকতা তৈরি করে বিভিন্ন সময়, এবং একটি গ্রুপ এই সরকারকে নানাভাবে নাজেহাল করে, যারা আসলে মশগুল ছিল ক্ষমতায় আসার। প্রশ্ন যদি আমি ভাই আপনাকে করি, যে চ্যালেঞ্জ, যুদ্ধ, ইশতেহার বাস্তবায়ন, অনেকগুলো কারণ বললো, আপনিও কি মনে করছেন এই কারণের বাইরে কি আরো কিছু আছে? জি, আপনাকে ধন্যবাদ, এবং চ্যানেল ওয়ানের দর্শক যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সহ আলোচক জিয়া ভাই বিদগ্ধ সাংবাদিক, অর্থনীতির সাংবাদিক হিসেবে বিখ্যাত, তিনি অর্থনৈতিক জায়গাগুলো বললেন, তো আমি সেটা রিপিট করতে চাচ্ছি না। মূলত আপনার একটি জিনিস হিসাব করতে হবে, বিগত রিজিম বলি আর ফ্যাসিস্ট সরকার বলি, ফ্যাসিস্ট সরকারের পতন যে জায়গায় হয়েছে, তার মানে তাদের চূড়ান্ত অদক্ষতা বা ব্যর্থতার কারণে কিন্তু তাদেরকে বিদায় নিতে হয়েছে। এই সরকার মাঝখানে যে ইন্টারিয়াম গভর্নমেন্ট ছিল, সেটা একটা ট্রানজিশনাল টাইম, সেখানে প্লাস মাইনাস কিছু হয়নি। ভাই তো বললেনই, একটা মবক্রেসি বা মব আতঙ্ক সোসাইটিতে এবং রাজনীতিতে নতুন করে যুক্ত হয়েছে। সুতরাং এই সরকারকে শুরু করতে হয়েছে কিন্তু বিগত সরকারের ব্যর্থতার জায়গা থেকে। সুতরাং এই সরকারের সফল হতে হলে কিন্তু আগে যে যে জায়গাগুলোতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে লুটপাট, এরপরে মানি লন্ডারিং, এরপরে ঘুষ দুর্নীতি, এরপরে দলীয়করণ, সর্বক্ষেত্রে দলীয়করণ, একেবারে সেটা তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত, এবং অলিগার্ক শ্রেণী তৈরি করা, এবং সমাজ থেকে মধ্যবিত্ত শ্রেণী নামক যে শ্রেণীটি ছিল, সেই শ্রেণীটিকে একেবারে প্রান্তিক করে ফেলা, এই সব দুর্বলতার কারণে কিন্তু হাসিনা রিজিমকে বিদায় নিতে হয়েছিল। শুধুমাত্র ওই যে চাকরি দেয়া বা চাকরি না দিতে পারা বা চাকরির আন্দোলনে কিন্তু হাসিনা ফল করেনি। হ্যাঁ, ওটা ছিল একটা অনুষঙ্গ বা উপলক্ষ। ব্যর্থতার মোটা দাগের জায়গাগুলো কিন্তু এই জায়গাগুলো। এখন নতুন যে সরকার এসছে, এই সরকার এই চ্যালেঞ্জগুলো বললেন না, এই সবগুলোই চ্যালেঞ্জ, এবং এই সবগুলোই কিন্তু সম্ভাবনার জায়গা। যে জায়গায় চ্যালেঞ্জ, সেইটাই কিন্তু সম্ভাবনায় তৈরি করতে হবে। জিয়া ভাই বললেন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হলে ব্যাপক বিনিয়োগ লাগবে। ব্যাপক বিনিয়োগ লাগলে আপনার একটি স্থিতিশীল রাজনীতি লাগবে। আমরা কি পেরেছি স্থিতিশীল রাজনীতি ফেরাতে? আমরা কি পেরেছি যে আইনের শাসন বলতে যে চিরাচরিত ধারণা যে ক্ষমতাসীনদের শাসন, আইনের শাসন বা ন্যায়ভিত্তিক সমাজ গঠন মানে হচ্ছে ক্ষমতাসীনদের শাসন, এই ধারণা থেকে তো আমরা বেরোতে পারিনি। এখনও সাধারণ মানুষ বলতে কিন্তু সমাজে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, এখনও নানান ভাগে বিভক্ত। কেউ এখন সবাই বিএনপিপন্থী সাংবাদিক, বিএনপিপন্থী পুলিশ, বিএনপিপন্থী আমলা, বিএনপিপন্থী ব্যবসায়ী, এগুলো পন্থী, এই পন্থা কিন্তু আমরা মুক্ত হতে পারিনি, যার কারণে আমাদের কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলো থেকে গেছে। এগুলো কিন্তু মানে ওই রিভার্স হয়ে ফিরে এসেছে। একই সঙ্গে আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য যদি আপনি একটু খেয়াল করেন, তিনি ছাত্র সংগঠন, যুব সংগঠন যেগুলো আছে বিএনপির, তাদের সহযোগিতা চেয়েছেন। এই যে সহযোগিতা চাওয়ার যে কারণ, আমরা দেখেছি যে বড় বড় রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে তখন তাদের ইমেজের ক্ষতি করে এই সংগঠনগুলো থেকেই শুরু হয়, যেহেতু এরা একেবারেই তৃণমূলের সঙ্গে যুক্ত এবং ক্ষমতাসীনদের প্রভাব ব্যবহার করার এক ধরনের প্রবণতা থাকে। সেটিও কি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসবে? আপনি যে রিপোর্টটি দেখালেন, এই রিপোর্টটি কিন্তু বাস্তব সত্য।
হ্যাঁ, বিগত রিজিমের সময়ে ছাত্রদল, যুবদল বা বিএনপি বা অনেক ক্ষেত্রে সাধারণ মানুষও কিন্তু ভিকটিম কার্ডের শিকার হয়েছে, নানানভাবে ট্যাগের মধ্যে পড়েছে। বিএনপির যে পরিমাণ মানুষ গুম হয়েছে এবং নির্যাতিত নিপীড়িত হয়েছে, এটি মনে হয় যদি আপনি দুঃশাসনের সারা গ্লোবাল হিস্ট্রি লেখেন, সেই হিস্ট্রি টপ অর্ডারে চলে আসবে। সেই জায়গা থেকে তারা কয়েকটি বার্তা দিয়েছে, তাদের এই কথাগুলো, এই শব্দগুলো। আপনি মাননীয় প্রধানমন্ত্রী আজকে সহযোগিতা চেয়েছেন, সহযোগিতা তো 12 ফেব্রুয়ারি 2026 করেছে। মানে শুধু তার সহযোগী অঙ্গ সংগঠন না, সাধারণ মানুষও কিন্তু সহযোগিতা করেছে। সহযোগিতাটা ধরে রাখতে হবে কিন্তু সরকারের। এখন নতুন করে আর সহযোগিতা করতে পারবে না, করবার সুযোগ কম। কারণ সহযোগিতাটা কি অর্থ এই যে তোমরা তোমাদের কাজটুকু করো, বাড়তি যে কাজটা কি, বাড়তি ছাত্র সংগঠনের কাজ কি? ছাত্রদেরকে সাথে নিয়ে ছাত্রদের যে সমস্যাগুলো আছে একই সঙ্গে যুব সংগঠন, সেই সমাবেশটি তো হবার কথা ছিল ক্যাম্পাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে, খুলনা বিশ্ববিদ্যালয় হবে। শিক্ষা সংশ্লিষ্ট সংকট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কথা হবে। হ্যাঁ, যুব সংশ্লিষ্ট বিষয় নিয়ে, যুব বিষয় নিয়ে যারা কাজ করে তাদের এখানে সম্মিলিতভাবে এটিকে যৌথ সভা বলে যেটি করা হয়েছে, এখানে আমার কাছে মনে হয় সবারই একটা দাবি কিন্তু। হ্যাঁ, আমরা 17 বছর বঞ্চিত, আমরা পাইনি, আমরা বঞ্চিত, আমাদেরকে রেখেই কমিটি করতে হবে। দাবিগুলো দেখেছেন, আমাদের মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করতে হবে কি? রাজনৈতিক দলের কর্মীরা কি রাজনৈতিক দল থেকে বেতন পায়? বেতন পাওয়ার কথা। মূল্যায়ন কিভাবে করবে? পদবি দিলে আপনি কিভাবে লাভবান হবেন? তার মানে টেন্ডারবাজি, ঠিকাদারি বা নানা প্রভাব বিস্তার করা। এবং একটি জিনিস আদিত্য, আপনি একেবারে মাঠের রিপোর্টার থেকে আজকে এই পর্যন্ত উঠে আসছেন, বহু বছর ধরে নানান বিটে কাজ করেছেন। আপনি কি কোনো সময় কোনো অপরাধীকে দেখেছেন যে ক্ষমতা বৃত্তের বাইরের কেউ তারা? প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছেন, যাদের সহযোগিতা চেয়েছেন তাদের বৃত্তের মধ্যেই যদি দুর্বৃত্তরা বেড়ে ওঠে, তাদের বৃত্তের মধ্যেই যদি অপরাধীরা হৃষ্টপুষ্ট হয়, তাহলে প্রধানমন্ত্রী কাদের কাছে সহযোগিতা চেয়েছেন? এটি কিন্তু নাগরিকদের প্রশ্ন থেকে যায়। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছেন, নাগরিক হিসেবে আমরাও ওনাকে সহযোগিতা করতে চাই। কারণ আমরাও দীর্ঘ দুঃশাসনে আমাদের নাভিশ্বাস উঠে গেছে। নাগরিক বলতে যে জিনিসটি, সেই একটু আপনাকে থামিয়ে একটু আমাদের সঙ্গে এরই মধ্যে মমিনুল ইসলাম জিসান, যিনি যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল শাখা, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তাকেও একটু আমাদের এই আলোচনায় যুক্ত করে নিতে চাই, যেহেতু আজকের প্রসঙ্গটি এসেছে এবং আজকে প্রধানমন্ত্রী ছাত্র সংগঠনের সঙ্গেও আজকে মত বিনিময় করেছে। এবং যেটি আমরা আলোচনা করছিলাম যে ছাত্রদের কাছ থেকেও, তারা ছাত্রদলের কাছ থেকেও তিনি সহায়তা চেয়েছেন নির্বাচনের যে ইশতেহার বাস্তবায়ন সহ নানা ইস্যুতে। তো আপনারা কি মনে করেন যে আপনাদের সহযোগিতার জায়গাটা আসলে কি হয়? জি স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার মনে হয় যে আমরা আলোচনাটা চালিয়ে যাই। উনি কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের সঙ্গে পূর্ণাঙ্গভাবে যুক্ত হতে পারবেন। এবং এর ফাঁকে একটু বলেই রাখি যে নির্বাচনের ইশতেহারের আরও একটি বড় প্রসঙ্গ ছিল দুর্নীতি দমন, কর্মসংস্থান, যেটি আলোচনাটি আপনি করছিলেন। কর্মসংস্থান তো একটি বড় বিষয়, দুর্নীতি আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আরও বড় বিষয়। এটি আসলে কিভাবে সমন্বয় করা যাবে কিংবা কিভাবে দুর্নীতি মুক্ত করা যাবে আসলে? আমি মনে করি যে দুর্নীতি মুক্ত করা কিংবা দুর্নীতি আসলে মুক্ত করা সম্ভব না, যে মিনিমাইজ করা সম্ভব, যতটা কম দুর্নীতির মধ্যে নিয়ে আসা যায় সেটি শুরু করতে হবে উপর থেকে। আমরা সবসময় আসলে নিচের কথা বলতাম, কিন্তু আপনি ধরেন যদি সরকার প্রধান কিংবা তার মন্ত্রী পরিষদের কাছের যারা থাকবেন, তারা যদি নানা ধরনের অনিয়ম দুর্নীতি করে দিনের পর দিন পার পেতে থাকেন, কিংবা তাদের যদি অবৈধ অনেক বিত্ত বাড়তে থাকে কিন্তু কোনো প্রশ্ন করা, জবাবদিহিতার জায়গা না থাকে, তখন হয় কি অন্যান্য পর্যায়ে মানুষের মধ্যেও এক ধরনের প্রভোকেশন তৈরি হয় যে ও যদি করতে পারে আমি কেন করবো না, কিংবা হ্যাঁ। সুতরাং আপনাকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে আপনার আশেপাশে কেউ দুর্নীতি করছে না। যদি তাদের কেউ দুর্নীতি করে থাকে, যদি যতই আপনার কাছের হোক না কেন, যতই আপনার দলীয় সদস্য হোক কিংবা প্রশাসনে প্রভাবশালী হোক, আপনাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনার এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, মেসেজটা এভাবেই দিতে হবে যে এই জায়গায় আমি আপোষহীন, জিরো টলারেন্স। সেখানে যদি তুমি ভাই আমার দলের লোক হও তাহলেও কোনো ছাড় নেই, অন্য একজনের বেলা যেভাবে আইন প্রয়োগ হয় তোমার ক্ষেত্রে একই রকম হবে। যদি আমার প্রশাসনেরও হয়ে থাকো কিংবা অন্য যে কোনোভাবেই হয়ে থাকো, সেটি করতে হবে। কিন্তু আমরা দেখেছি গত সরকারের সময় দেখেছি ধরেন ব্যাংক লুট যারা করেছিল, কি করেছিল, কার প্রশ্রয় ছিল আমরা সবাই জানি। তাদের কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট লাগতো না বঙ্গভবনে যাওয়ার জন্যে,
তাই না, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার জন্য। এই যে একটা অবস্থা, সুতরাং আপনি যদি রাষ্ট্রীয়ভাবে সরকার যদি পেট্রোনাইজ করে, পৃষ্ঠপোষকতা দেয়, আশ্রয় প্রশ্রয় দেয় দুর্নীতিবাজদের, তাহলে কিন্তু সেটি আপনি কি মনে করছেন যে এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে? একদিকে সরকারকে নিশ্চিত করতে হবে যে এই জায়গাটা আমরা অ্যালাউ করব না। দ্বিতীয়ত দুর্নীতি দমন কমিশন তাদের ক্ষমতায়ন করতে হবে, তাদের এখানে স্বায়ত্ত শাসন দিয়ে হোক কিংবা তাদেরকে আরও জনবল দিয়ে হোক, এবং তাদেরকে এই স্বাধীনতা দিতে হবে যে তুমি তোমার মতো স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই জায়গায় আমার কোনো রাজনৈতিক দলের কোনো সদস্য কেউ হস্তক্ষেপ করবে না, তোমাকে প্রভাবিত করার চেষ্টা করবে না, এই জায়গাগুলো যেন করতে পারে। পাশাপাশি আপনি দুর্নীতি হয় কি, একটা হলো যে আপনি চুরি পরিবেশ তৈরি করে দিলেন, তারপর বললেন যে চুরি করো না, আরেকটা হলো যে আপনি পরিবেশটাই রাখলেন না। সুতরাং আপনি যেভাবে দুর্নীতিগুলো হয়, ঘুষের মাধ্যমে হয়, তাই না, টাকা পাচারের মাধ্যমে হয়, কালোবাজারের মাধ্যমে হয়, টেন্ডারবাজির মাধ্যমে হয়, এই জায়গাগুলোতে কত ডিজিটাইজ করে হোক, অন্যান্য প্রসেসের মাধ্যমে হোক, মিনিমাইজ করে নিয়ে আসা, যেন সেই জায়গাগুলো না হয়। আপনি ঘুষ দুর্নীতির মাধ্যমে প্রমোশনের জায়গা না থাকুক, আমরা টেন্ডারবাজির জায়গাটা মিনিমাইজ করেন। আপনার যে বছরে যে ট্যাক্স ফাইলগুলো আছে সেই জায়গাগুলো আপনি ধরে ধরে বিত্ত বৈভব কার কত বাড়লো, কীভাবে হলো, সেগুলো দেখেন। আপনি মানি লন্ডারের একটা বড় জায়গা হলো হুন্ডি। হুন্ডি তো হচ্ছে আমরা জানি রেমিটেন্স যে কোনো কমে যায় মাঝে মাঝে, হুন্ডি যেন না হয়। হুন্ডি তো আমাদের এখানকার স্থানীয় লোকদের সহায়তা ছাড়া সম্ভব না। সুতরাং আপনি এজেন্সির মাধ্যমে হোক, নানাভাবে হোক, আপনি এই জায়গাগুলো মিনিমাইজ করেন। আপনার একটা বড় অংশ হলো দুর্নীতির, সেটা হলো যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, যেটাকে আমরা ট্রেড বেসড লন্ডারিংয়ের কথা বলি। সুতরাং এই জায়গাগুলো বাংলাদেশ ব্যাংক, এনবিআর সবার সহায়তা নিয়ে এই জায়গাগুলো মিনিমাইজ করে। এইভাবে যদি একটা বড় ধরনের সমন্বিত পদক্ষেপ নেওয়া হয় এবং সেই জায়গায় যদি সরকার সবসময় মনে করে যে সবসময় ফলো আপ করবো এবং সবসময় আমি আমার জায়গায়, এগুলো তো অনেকগুলো নীতিগত সিদ্ধান্ত এবং সেগুলো বাস্তবায়নের একটি প্রসঙ্গ আসছে। কিন্তু সাইদ খান, আপনাকে যদি আমি বলি যে আপনি রাজনৈতিক সংবাদ সংগ্রহ করেছেন দীর্ঘদিন, এখন বিএনপি ক্ষমতায়, বিএনপির ক্ষমতার কেন্দ্রে যারা আছেন, তাদের আশেপাশে যারা আছেন, তারা যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত, অনিয়মের সঙ্গে যুক্ত হয়, আপনার কি মনে হয় যে এখানে সেই বিচার, যে আদর্শিক যে কথা আমরা সবসময় আলোচনা করি যে বিচার হবে, এখন পর্যন্ত কি সেই ধরনের ধারাবাহিকতা দেখেছেন, সেই ধরনের কোনো প্রবণতা দেখেছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি আগের কথাটুকু শেষ করি, আপনার প্রশ্নটা আগের প্রসঙ্গের সাথে রিলেটেড। যে কথা বলছিলাম যে আসলে মূল্যায়ন শব্দটা, এটাকে নির্ধারণ করতে হবে। মূল্যায়নের সংজ্ঞাটা কি? রাজনৈতিক নেতাকর্মীদের কিভাবে মূল্যায়ন করবে? অর্থমূল্যে, না রাজনৈতিকভাবে বা ইথিক্যালি মূল্যায়ন করবে? কোন জায়গাটায় সেই মূল্যায়নের জায়গাটি নির্ধারণ করতে হবে। আরেকটি জিনিস যেটি আমি বলছিলাম, যে আপনি যে প্রশ্নটি করলেন এটার সাথে একেবারে রিলেটেড। জিয়া ভাই যেটি বললেন না, যে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে, দুর্নীতি কিন্তু আমেরিকাতেও হয়। দুর্নীতির যারা সবক দেয় তাদেরও ওখানে দুর্নীতি হয়। দুর্নীতি আসলে নিয়ন্ত্রণ করার জিনিস। এখন নিয়ন্ত্রক সংস্থা কার দ্বারা নিয়ন্ত্রিত, এই প্রশ্নের উত্তর যদি রাষ্ট্র দিতে পারে তাহলেই দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। নজির সৃষ্টি করতে পারেনি কেন? নজির সৃষ্টি হবে না তো, কারণ আপনি দেখুন যে প্লেটো রিপাবলিক কি বলেছে, গণতন্ত্র তো আমরা প্লেটোকেই ফলো করি, গণতন্ত্রের নানান ফর্মে প্লেটোকে নিয়ে আসি। সমাজে গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনীতি আবর্তিত হয় বা রাজনীতি বেড়ে ওঠে বা স্প্রেড করে কাদের উপরে ভর করে? মধ্যবিত্ত শ্রেণীর উপরে ভর করে। একটি রাষ্ট্রের রাজনীতি নিয়ন্ত্রণ করে কিন্তু মধ্যবিত্ত শ্রেণী। উচ্চবিত্ত, যাদেরকে আমরা মাঝে মাঝে গালি দিয়ে অলিগার্ক বলি, তাদের কিন্তু রাজনীতিতে কিছু যায় আসে না। আর প্রান্তিক যারা একেবারে নিম্নবিত্ত, তাদের কিন্তু বাজারের ব্যাককেন্দ্রিক রাজনীতি, থিঙ্কিং পলিটিক্সটা কিন্তু মধ্যবিত্ত করে থাকে। সুতরাং রাজনীতির কোয়ালিটি ভালো হবে না নিচের দিকে যাবে, এটি নির্ভর করে মধ্যবিত্ত শ্রেণীর উপরে। বিগত ফ্যাসিস্ট রিজিমে এই মধ্যবিত্ত শ্রেণীটিকে ধ্বংস করে দেয়া হয়েছে। সমাজে অলিগার্ক বা সুবিধাভোগী, সরকারের আশীর্বাদ পুষ্ট একটি গোষ্ঠী যারা প্রচুর অর্থবিত্তের মালিক, আর একটি শ্রেণী হচ্ছে নুন আনতে পান্তা ফুরায়, আবার অনেকের নুন আনবারও সামর্থ্য ছিল না। এই দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গিয়েছিল। মধ্যবিত্ত শ্রেণী বলে কোনো শ্রেণী ছিল না। সরকারের সুশাসন প্রতিষ্ঠা বা জবাবদিহিতা বা দুর্নীতি নিয়ন্ত্রণ বা দুর্নীতি কমিয়ে আনা, যেভাবেই বলেন, বা রাজনৈতিক স্থিতিশীলতা, এগুলো সৃষ্টির জন্য সমাজে মধ্যবিত্ত শ্রেণী সৃষ্টি করতে হবে। সেই শ্রেণী সৃষ্টি করবার জন্য আপনার রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। শুধুমাত্র সেমিনার সিম্পোজিয়ামে আমরা জিরো টলারেন্স বললাম, আমরা বললাম যে অপরাধী যেই হোক সে আমার দলের না, আবার যেই অপরাধ করুক তাকে আইনের আওতায় আসতে হবে। সেই প্রবণতা থেকে কি বেরিয়ে আসতে পেরেছে বিএনপি এখন পর্যন্ত? থেকে আমরা বেরোতে পারিনি। বিএনপি কেন, গোটা রাজনীতি বেরোতে পারেনি। আপনি প্রশ্ন করলেন না যে ক্ষমতাসীন বিএনপি, এই শব্দ যতদিন থাকবে যে ক্ষমতাসীন কোনো দল, তখন ওই দল ক্ষমতা অ্যাপ্লাই করবে এবং ওই দলের উপরে ভর করে অপরাধ বিস্তৃত হবে। এটা অপরাধ বিজ্ঞানের ভাষায় একেবারে সুস্পষ্ট ব্যাখ্যা করা আছে। এবং আপনি একজন
পেশাদার সাংবাদিক হিসেবে আপনি দেখেন যত অপরাধী কোনো না কোনো ফর্মে ক্ষমতার সাথে সম্পর্ক আছে, আপনি সেই ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন না। আমরা বলি যে আমরা মুক্ত গণমাধ্যম বা গণমাধ্যমের স্বাধীনতা, আমরা এটিও একটি ফেক টার্ম, আমরা প্রশ্ন তো করতে আচ্ছা, পারি আমরা না। আসবো। আমাদের সঙ্গে আরেকজন অতিথি অপেক্ষা করছেন, সংযুক্ত করতে চাই মমিনুল ইসলাম জিসানকে, যিনি যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় শাখা ছাত্রদল। যে প্রশ্নটি এর আগে আপনাকে আমি করেছিলাম যে প্রধানমন্ত্রী আজকে সমাবেশে তিনি যেটি বলেছেন আপনাদের মতবিনিময় সভায়, যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে সকলের সহায়তার প্রয়োজন রয়েছে, ছাত্র দলের কর্মীরা আসলে কিভাবে সহায়তা করতে চায় কিংবা পারে? জি ধন্যবাদ। দেখুন, আমাদের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পরে এবং নির্বাচিত হওয়ার আগেও উনি কিন্তু এদেশের জনগণের প্রতি এবং ওনার নেতাকর্মীদের প্রতি উদাত্তভাবে একটি আহ্বান জানিয়েছিল যে আপনারা আমার হাতকে শক্তিশালী করুন এবং দেশকে এগিয়ে নিয়ে যান। জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের এই আহ্বানকে স্বাগত জানিয়ে দেশ গড়ার কাজে ইতিমধ্যে মনোনিবেশ করেছে। আপনারা দেখেন 12ই ফেব্রুয়ারির পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে সাইদ খান যেটি বলেছেন যে ক্ষমতাসীন দল, আমরা কিন্তু ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতার কিন্তু একদম সূক্ষ্ম পরিমাণ প্রয়োগ কিন্তু আমরা করিনি। আমরা কিন্তু শিক্ষার্থীদের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে পরিবেশকে নিশ্চিত করার জন্য যে স্বার্থ, ছাড় এবং উদারতার যে রাজনীতি, 5ই আগস্ট পরবর্তীতে রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে যে পরিবর্তন সূচিত হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল সেই পরিবর্তনকে মনে প্রাণে ধারণ করে এবং দেশ গড়ার কাজে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে মনোনিবেশ করেছে। আমরা দেখেন ইতিমধ্যে যে আমরা 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছে, আপনারা জানেন গণতান্ত্রিক অধিকারের জন্য এদেশের মানুষ বিগত 17 বছর লড়াই সংগ্রাম করেছিল, কিন্তু বারে বারে বিভিন্ন সংস্কার কিংবা বিভিন্ন কোনো ছোটোখাটো ইস্যুতে বারে আমরা নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা এবং আশঙ্কার মধ্যে ছিলাম। আমাদের ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভোটাধিকারের প্রশ্নে এবং নির্বাচনের প্রশ্নে সোচ্চার ভূমিকা রেখেছিল। তারই ফলশ্রুতিতে 12ই ফেব্রুয়ারি যে ইলেকশনটি হয়েছিল, এই নির্বাচনে এদেশের প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থী, সচেতন শিক্ষার্থী এবং গণতন্ত্রপ্রিয় শিক্ষার্থী তারা ভোটাধিকারের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশকে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু অভিযাত্রা কিন্তু তারা চলতে শুরু করেছে। আমরা কিন্তু আজকে আমাদের কেআইবিতে যে মিটিংটি হয়েছে সেখানেও জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বারে একটি কথা বলেছেন যে জবাবদিহিতার যে রাজনীতি এবং সুশাসনের যে রাজনীতি এবং এই সুশাসনের রাজনীতির জন্য কিন্তু আজকে এই মিটিংটি হয়েছে। উনি বলেছেন যে কি, যা পার্লামেন্টে যারা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে তারা পার্লামেন্টের মাধ্যমে জনগণের প্রতি তারা জবাবদিহিতামূলক আচরণ করবে। আর আমরা যেহেতু দলের নেতাকর্মী, আমরা তো এই নির্বাচনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জনমত গঠন করার জন্য এবং ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছি। এই জন্য পার্টির আমাদের যারা ইতিমধ্যে নমিনেটেড হয়েছে, নির্বাচিত হয়েছে, তারা কিন্তু পার্টির কাছেও কিন্তু তারা কিন্তু জবাবদিহিতার একটি অংশ হিসাবে আজকে কিন্তু মিটিংটি হয়েছে। আপনি আরেকটি যদি আমি কথা যদি যোগ করতে চাই, সেটি হলো আমাদের নেতাকে বলা হয় গণতন্ত্রের মানে তৃণমূলে গণতন্ত্রের প্রবক্তা। এই জিনিসটাকে ধারণ করে কিন্তু আপনার কথাগুলো আরো একবার শুনবো, তার আগে আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি নির্বাচিত খবরে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, স্বাগত নির্বাচিত খবরে। আমরা আলোচনায় ছিলাম যে নির্বাচনের ইশতেহার প্রসঙ্গে এবং আজকে যে বৈঠকটি হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল, যুবদল সহ তাদের যে সহযোগী সংগঠন রয়েছে তাদের সঙ্গে, যে কথাটি জিসান আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আসলে কিভাবে প্রধানমন্ত্রীর যে এই আহ্বানকে, নির্বাচনী ইশতেহারকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহায়তা করতে পারেন। জি ধন্যবাদ। দেখুন, 5ই আগস্টের পরবর্তীতে নির্বাচনের আগ মুহূর্তে যে সময়টুকু ছিল, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে মব জাস্টিস করা হয়েছে, যেভাবে মবতন্ত্র কায়েম করা হয়েছিল, মবক্রেসির মাধ্যমে মানে শিক্ষার্থীদের মনকে বিষিয়ে তোলা হয়েছিল, সেই পরিস্থিতিতে কিন্তু এদেশের শিক্ষার্থীদেরকে
12ই ফেব্রুয়ারি ইলেকশনের পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদারতার কারণে আমরা কিন্তু মহবু কৃষি থেকে গণতন্ত্রের অভিযাত্রায় কিন্তু আমরা কিন্তু পদার্পণ শুরু করেছি। আমরা মনে করি শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে সুনাগরিক এবং সুনেতৃত্ব হয়ে গড়ে ওঠার জন্যই ছাত্রদলের বেসিকলি আসলে কাজ করা উচিত। জাতীয়তাবাদী সেই লক্ষ্যে, জাতীয়তাবাদী ছাত্রদল সেই লক্ষ্যে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমানের যে 31 দফা এবং বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে সাংগঠনিক কাঠামো আমরা জোরদার করেছি এবং শিক্ষার্থীদের পড়ার পরিবেশ এবং জ্ঞান আহরণের পরিবেশ সুনিশ্চিত করার জন্য এবং বিশ্ববিদ্যালয় সহ এদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একটি সেকেন্ড যাতে তাদের শিক্ষা কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটে সেই লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু কাজ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে, আপনার কথাগুলো আমরা বুঝতে পারছি মনে হয়। তবে একটি প্রসঙ্গে একটু জিয়া ভাই আপনাকে আর একবার জিজ্ঞেস করি, সেটি হচ্ছে আপনি আপনার এর আগে বলছিলেন যে বিনিয়োগ প্রসঙ্গটি নিয়ে এসেছিলেন কর্মসংস্থানের ক্ষেত্রে। বিদেশি বিনিয়োগ তো গেল 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময় খুব বেশি আমরা দেখিনি, যেভাবে ফলাও করা হয়েছিল। এখন নির্বাচন হয়েছে, এক ধরনের শঙ্কার জায়গা ছিল, সেই শঙ্কার জায়গা কেটে গেছে, একটি সরকার ক্ষমতায় এসেছে। এখন কি দেখছেন আসলে বিনিয়োগ বাড়বে, যার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করার যে প্রতিশ্রুতি রয়েছে সেটি পূরণ হবে? ঠিক এটি মূল্যায়ন করার জন্য এখনো যে সময়টা খুব উপযুক্ত না, কারণ আপনি জানেন যে একটা ট্রানজিশনাল পিরিয়ড পার হয়ে যাচ্ছে, সরকার এসছে এবং এই সরকার কী ধরনের পলিসি নিচ্ছে, কী ধরনের প্রশাসনিক সংস্কার করছে। এখানে আমাদের বিদ্যুতের সংকট, জ্বালানির সংকট, আমার বন্দরে অদক্ষতা, এই ধরনের অনেকগুলো ইস্যুস ছিল। এবং আপনি একটি ইন্ডাস্ট্রি করতে গেলে এখানে এতগুলো দপ্তরের সিগনেচার, অনুমতি লাগে এবং মাসের পর মাস পরে থাকতে হয়। এই যে জটিল জায়গাগুলো ছিল এগুলো সরকার অ্যাড্রেস করার চেষ্টা করছে। অর্থমন্ত্রী দায়িত্ব নেবার পরে আপনার এই প্রসঙ্গটি বলেছিল যে কোনো একটা কেউ যদি ব্যবসা প্রতিষ্ঠান করতে চায় তাহলে দপ্তরে দপ্তরে অনুমতির জন্য এটা ঘুরতে হবে না, একটা সিঙ্গেল পয়েন্ট করার কথা বলেছিলেন। সেটি এখন যেটা আশাবাদী মতো বিষয় হচ্ছে যে আপনি জানেন যে এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু বড় বড় ব্যবসায়ীদের সাথে, উদ্যোক্তাদের সাথে কিন্তু বসেছেন, তাদের সমস্যাগুলো শুনেছেন এবং কী কী করণীয় সে সুপারিশগুলো ওনাদের কাছে নিয়েছেন। এখন আমাদের অন্যান্য মন্ত্রী যারা আছেন, বিশেষ করে অর্থমন্ত্রীও এই যে শোনা এবং ভেতরে নেওয়া, তারপরে কী ধরনের পলিসি নিল এবং সেই পলিসিগুলো আসলে ইমপ্লিমেন্টেশন কীরকম হলো তার উপর নির্ভর করবে পরিবেশ, সামগ্রিক পরিবেশটা কতটা বিনিয়োগ অনুকূল হবে। আপাতত যেটি হচ্ছে যে একটা সময় পর্যন্ত একেবারে নেতিবাচক ছিল বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ সম্পর্কে, এখন হয়তো ওরা আবার নতুনভাবে ভাবতে শুরু করছে, পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ করে তারা যখন দেখবে যে না, একটা রাজনৈতিক স্থিতিশীলতা এসছে দেশে, একটা আইনের শাসন মোটামুটি মানের হলেও আছে, কারণ আমাদের মতো এরকম অনুন্নত দেশে আইনের শাসন একেবারে যে বেঞ্চমার্কের কথা বলা হয় এই বেঞ্চমার্ক টাচ করবে এরকমটা আশা করা যায় না। মোটামুটি একটা আছে, সেটা ওরা হয়তো দেখবেন। পাশাপাশি দেখবেন যে আপনার অর্থনৈতিক অন্যান্য ইন্ডিকেটরগুলো কেমন। আপনি একজন বিদেশি বিনিয়োগকারী, আপনি জানেন যে গত সরকারের আমলে মার্কিন রাষ্ট্রদূত পর্যন্ত তদবির করেছেন কি ওদের দেশে যে কোম্পানিগুলো বিনিয়োগ করেছে তাদের এই লভ্যাংশ ঘোষণা করেছে, সে লভ্যাংশ নিতে পারছে না, কারণ আমার রিজার্ভ নাই, ডলার নাই। বাংলাদেশ ব্যাংক থেকে নিরুৎসাহিত করা হচ্ছে যে এই ডলার আমি ছাড় করতে পারবো না। আপনি যদি বিনিয়োগ তো চ্যারিটি না, বিনিয়োগ তো হচ্ছে এখান থেকে মুনাফার জন্য আসে, রিটার্নের জন্য আসে। তো রিটার্নের সাথে দুইটা সম্পর্ক, একটা হলো সত্যিকার অর্থে সামগ্রিক পরিবেশে রিটার্নের সুযোগ দিল কিনা, আর একটা হলো রিটার্ন আমার হলো কিন্তু রিটার্নটা আমি নিতে পারলাম কিনা। কাগজের লাভে তো লাভ নাই, তাই না? সুতরাং যখন এই জায়গাগুলো আমরা নিশ্চিত করতে পারবো যে আমার এনভায়রনমেন্টও ভালো আছে, আমার অর্থনৈতিক সূচকগুলোও ভালো আছে এবং তুমি যদি বিনিয়োগ করো তোমার বিনিয়োগের নিরাপত্তা থাকবে, বিনিয়োগ, তখন কিন্তু তারা ধীরে ধীরে আগ্রহী হবে। আমি মনে করি যে কোনো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের প্রতি সবারই একটা আস্থা বেশি থাকে এবং এই সরকার যেহেতু শুরুর দিকে কিছু পজিটিভ ইঙ্গিত দিয়েছে, সুতরাং নিশ্চয় তারা অনেক আগ্রহের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে আসলে পরিস্থিতির উন্নতির উপর। আপনি জানেন যে আসলে আমাদের কিন্তু গ্যাসের যে অবস্থা, প্রাকৃতিক গ্যাসের যে রিজার্ভ, খুবই খারাপ অবস্থা। নিজস্ব গ্যাস বলতে তো 1/3 এখন, বাকিটা আমাদের ইম্পোর্ট করতে হয় এলএনজির মাধ্যমে। সেই এলএনজি এই যে যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শুরু হওয়ার পরে কিন্তু বিশ্বের অনেক দেশের কাজও শুরু করবার ঘোষণা এর মধ্যে এসেছে। এই জায়গাগুলোকে আমাকে ডেভেলপ করতে হবে, বিদ্যুতের জায়গাগুলো ডেভেলপ করতে হবে। বিদ্যুতে প্রাইভেট সেক্টরের উপরে গত সরকারের সময় অতিমাত্রায় নির্ভরতার কারণে আমরা কিন্তু সরকারি পর্যায়ে কোনো বেস স্টেশন করতে পারি নাই। এখন ওরা যেটা হয়েছে আপনার
শর্ট টার্মের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো হয়েছে, অনেক বেশি কস্টলি বিদ্যুৎ আমরা কিনছি। এইসব কস্টলি বিদ্যুৎ দিয়ে ভর্তুকি দিয়ে আপনি আপনার বিনিয়োগকারীকে বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে দিতে পারবেন কেন? এই জায়গাগুলো সরকার পর্যালোচনা করছে। তো আমরা চাই যে সরকার এই জায়গায় প্রয়োজন বোধে কিছু অপ্রিয় সিদ্ধান্ত যদি নেওয়া লাগে, দরকার হলে সেগুলো নিতে হবে। সংস্কার কিন্তু সবসময় সুখকর হয় না। আপনার এই প্রশ্নের আপনার এই কথার শেষ অংশ ধরে আমি একটু সাইদের কাছে যেতে চাই। দুর্নীতি দমন, কর্মসংস্থান আগে জরুরি না একই সাথে রাজনৈতিক সংস্কারটাও জরুরি? রাজনৈতিক সংস্কারের আগে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে ভাবতে হবে। আমরা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমাদের কোনো সংস্কৃতি করতে পারিনি। আমরা নানান পথ, নানান মতের মানুষ, কিন্তু আমাদের কমন ইন্টারেস্ট কোনটুকু, আমাদের জাতীয় স্বার্থ কোনটুকু, আমাদের জাতীয় একটা সিগনেচার থাকে না, যে সিগনেচার আইডেন্টিটি, এই জায়গায় আমরা সব এক, আমরা কিন্তু সেই জায়গাটি করতে পারিনি। যে কারণে আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠেনি। জিসান, আমাদের সহ-আলোচক জিসান ছাত্রনেতা, উনি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সুশাসনের রাজনীতি, এই জায়গাটিতে যদি কাজ করা যায় না, রাজনীতিতে যদি সুশাসন ফেরানো যায়, হ্যাঁ, রাজনীতিতে তো আসলে সুশাসন হয় না, আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হয়, রাজনীতি তখন পজিটিভ অ্যাপ্রোচ দেয়। এবং রাজনীতি তো আসলে পলিটিক্স ইজ এ সোশ্যাল রিলেশন। ধরুন ছাত্রনেতা জিসান, তিনি কিন্তু আজকে ছাত্রনেতা, আগামী দিনের জাতীয় নেতা হবেন। হ্যাঁ, তিনি সমাজকে কি দিচ্ছেন, সমাজকে বদলানোর যে ভিশন, সেই ভিশনটা কি তিনি এখন থেকেই দেওয়া শুরু করবেন। বেসিক্যালি এ পলিটিক্যাল লিডার ইজ এ ভেন্ডার অফ ড্রিম। একজন রাজনীতিবিদ স্বপ্নের ফেরিওয়ালা। রাজনীতিবিদ কিন্তু টাকা দিতে পারে না জনগণকে, রাজনীতিবিদ স্বপ্ন দেখাতে পারে, স্বপ্নের ফেরিওয়ালা। এখন নতুন যে সরকার এসছে, এই সরকার অনেক স্বপ্ন নিয়ে এসছে, অনেক কাজ শুরু করেছে, অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। যেমন একটি ওয়েলফেয়ার স্টেট হবার জন্য যেই ইন্ডিকেটরগুলো আমরা বিবেচনা করি উন্নত বিশ্বে, সেই সবগুলো কাজ কিন্তু সরকার শুরু করেছে। ধরুন ফ্যামিলি কার্ড, ভেরি মাচ পজিটিভ কার্ড, ফার্মার্স কার্ড, কৃষকদের যে লোন, ঋণ মৌকুব করে দিয়েছে, খাল কাটা কর্মসূচি, সবগুলো পজিটিভ। কিন্তু এই সবগুলো পজিটিভ আমাদের জন্য সুফল বয়ে আনবে তখনই যখন এগুলো সুষমভাবে বা সুষ্ঠুভাবে এবং জবাবদিহিতা থাকবে এই কাজগুলোর বাস্তবায়নে। ধরুন আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তার সব সহযোগী অঙ্গ সংগঠন সহ, আমি মনে করি গোটা দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন, তার মানে তিনি সহযোগিতা পাচ্ছেন না বা কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছেন না। এজন্যই কিন্তু ঘটা করে ওনাদেরকে ডেকে বলেছেন যে সহযোগিতা করেন। আবার এই ডেভেলপমেন্ট প্ল্যান বা ওনার যে ভিশন, এই ভিশন বাস্তবায়নের জন্য বলেছেন যে এটা একটা যুদ্ধ। তার মানে ওনার পরিশ্রম হয়ে যাচ্ছে, উনি সহযোগিতা পাচ্ছেন না, একার জন্য কষ্ট হচ্ছে, তার মানে হারমোনিয়াস হচ্ছে না। হ্যাঁ, ধরুন বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য মধ্যে যে হ্যাজিমনি রয়ে গেছে, সেই হ্যাজিমনি আমরা ভাঙতে পারিনি। সেই পুরনো ব্যবস্থা বন্দোবস্ত দিয়েই কিন্তু নতুন করে আই হ্যাভ এ ড্রিম বাস্তবায়ন করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, মানে উনি হেল্পলেস হয়ে যাচ্ছেন অথবা হেল্প করছেন না। ওনার তৃণমূলের নেতাদেরকে ডেকে বলা হচ্ছে যে আমাকে সহযোগিতা করুন, প্রতিশ্রুতি বাস্তবায়নে আপনারা সহযোগিতা করুন। তার মানে তৃণমূল সহযোগিতা করছে না, বা করলেও সেটি আসলে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য পর্যাপ্ত না বলে আমার কাছে মনে হয়। আরেকটি জিনিস জিয়া ভাই যেটি বললেন যে আমাদের বিনিয়োগটা নিশ্চিত করতে হবে। দেখুন বিগত রিজিমে যা হয়েছে তো হয়েছে লুটপাট। গত ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় মবক্রেসি এস্টাবলিশ করে এবং রাষ্ট্রীয় লেজিটিমেসি দিয়ে অভ্যন্তরীণ যে উদ্যোক্তা, যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা, তাদেরকে নানান ধরনের ট্যাগ দিয়ে আমরা অভ্যন্তরীণ, সেটা কি এখন বন্ধ হয়েছে? না, আমি সে কথাই আসছি। সেই উদ্যোক্তাদেরকে কিন্তু অবদমিত করা হয়েছে। তারা অনেকে দেশ ছেড়েছে, অনেকে পালিয়ে গেছে, অনেকে হয়রানিমূলক সেই ইউনুস রিজিমের মামলায় অনেকে জেলে আছে, এখনো আছে, এবং অনেকে রাজনীতির ধারে কাছেও নাই। অনেক ছোট ছোট উদ্যোক্তা, শিল্প মালিকরা, তারা জেলে আছে, তারা পালিয়ে আছে, এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে, শিল্পগুলো বন্ধ হয়ে আছে। তার মানে আমার অর্থনীতির চাকা কিন্তু মধ্যবিত্ত ঘুরায়, সেই মধ্যবিত্ত ভালো নেই। তার মানে সরকার ভালো ভালো উদ্যোগ নিলেও এই উদ্যোগ বাস্তবায়নের যে মূল চাকা, মূল কারিগর, সেই মধ্যবিত্ত শ্রেণী, ক্ষুদ্র উদ্যোক্তা, অভ্যন্তরীণ উদ্যোক্তা, এরা কিন্তু বেকায়দায় আছে। অভ্যন্তরীণ ইনভেস্টমেন্ট যদি গ্রিন হয়, বিদেশি বিনিয়োগকারীরা মানে আশাবাদী হয় যে এই জায়গাটা তো ভালো করছে। আপনি দেখুন আমাদের 10 সেকেন্ড একটু বলতেন, বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগ করে লাভের আশায়। জিয়া ভাই বলেছেন আমাদের এখানে বিনিয়োগ করতে যাওয়া আর হাইকোর্টে মামলা, ওই যে জমি জমার মামলা আছে না, ওই রকম প্রক্রিয়া। ধরুন 2026 সালে বিনিয়োগের চিন্তা করবে, 2036-এ গিয়েও 2-3টি কাগজ দপ্তরে আটকে থাকবে। এই যদি হয় বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবস্থা, তাহলে আপনি কি করে আশা করেন
তারপরেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই যে তিনি কৃষি ভিত্তিক অর্থনীতিকে জোর দিয়েছেন। এটিও যদি বাস্তবায়ন করা যায়, এটির পালেও যদি হাওয়া লাগে, আমরা মনে হয় কিছুটা ঘুরে দাঁড়াতে পারি। আমি জিসানের একটু মন্তব্য নিতে চাই। আজকে যেটি আপনাদের ছাত্র দলের যারা সিনিয়র আছেন তারা সেখানে একটি দাবি করেছেন, ত্যাগী এবং পরীক্ষিতদের মূল্যায়ন করতে হবে। কি ধরনের মূল্যায়ন চান আপনারা? আসলে দেখুন, যারা ছাত্রদলের রাজনীতিতে যারা আদর্শিক রাজনীতি যারা করতে আসে, তারা দেশ সেবার মহান ব্রত নিয়ে কিন্তু তারা রাজনীতিতে আসে। কিন্তু বিগত 15.5 বছরের ফ্যাসিস্ট শাসনের কারণে অনেকেই তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে কিন্তু তারা পৌঁছতে পারে নাই। তারা আমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী যারা রয়েছিল, কেবলমাত্র জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হওয়ার কারণে তারা কিন্তু তাদের চাকরি কিংবা ব্যবসা বাণিজ্যে তারা কিন্তু সুযোগ পায়নি। এই জন্য আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমাদের পার্টির যে হাইকমান্ড, তাদের কাছে আমাদের একটি দাবি সবসময় ছিল, আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যৎ থাকবে। ছাত্রদলের নেতাকর্মী যারা বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ব্যবসা কিংবা চাকরিতে যারা সুযোগ পায়নি, তাদের জন্য যাতে সমাজ, রাষ্ট্র এবং পরিবারে একটি সম্মানজনক জীবন এবং জীবিকার যাতে ব্যবস্থা করা যায়, একটু রুম করে দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের হাইকমান্ডের প্রতি আমাদের দাবি ছিল। তো এই দাবি সম্বন্ধে আমাদের মাননীয় অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী খুবই সহনশীল এবং খুবই উদার। ধন্যবাদ জিসান, আপনাকে ধন্যবাদ, কেননা এই গভীর রাতে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন। আমরা একটু জেনে নিতে চাই, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলো বিজেপি। অর্ধ শতাব্দীর বেশি সময় পর তাদের এই বাংলার জয়। সকালে রাজ্যসভার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতারা। শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত বাংলা জয় করল বিজেপি। শনিবার শুভেন্দু অধিকারীর শপথ নেয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের যাত্রা শুরু করল বিজেপির সরকার। অখণ্ডতা রক্ষা করিব। শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকালেই কলকাতায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাদখোলা গাড়িতে শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে শপথ অনুষ্ঠান স্থলে পৌঁছান তিনি। অন্য পাশে রয়েছেন। শপথ অনুষ্ঠানে ভারতের বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। উপস্থিত ছিলেন দিল্লি, মহারাষ্ট্র, ত্রিপুরা, বিহার, আসাম, উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাও। শুভেন্দুর সাথেই শপথ নিয়েছেন তার সরকারের আরও 5 মন্ত্রী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। এর আগে গত 4 মে রাজ্যের ভোটের ফলে 207টি আসন পেয়ে বিজেপি ক্ষমতায় আসে। শুক্রবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুকে বেছে নেয় বিজেপি। এদিকে শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতাকে ঢেকে ফেলা হয় কড়া নিরাপত্তায়। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং এর আশেপাশের এলাকাগুলোতে ঢল নামে। অন্যদিকে বিজেপির আড়ম্বরপূর্ণ আয়োজন ঘিরে কোনো প্রতিক্রিয়াই দেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন তিনি। তবে শপথ অনুষ্ঠানের সময় আবারও নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বার্তা দিয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। একই দিনে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে 2 জন নিহতের ঘটনা ঘটেছে। এখন বিভিন্ন সময় আমরা এই বিষয়গুলো নিয়ে সরকারের পক্ষ থেকে, আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে সেখান থেকেও বিবৃতি এসেছে। 2 পক্ষের বৈঠক হয়েছে, সাদা পতাকা বৈঠক হয়েছে, নানা ধরনের আলোচনা হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। বলা হয় বিশ্বের সবচেয়ে বেশি সীমান্তে হত্যা হয় আমাদের এই অঞ্চলে। এটির কি কোনো পরিবর্তন আসবে? না, পশ্চিমবাংলার এই নির্বাচনের মধ্যে দিয়ে খুব বেশি পরিবর্তন আসবে এই আশা করা যায় না। প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবাংলা তো একটা রাজ্য কখনো কেন্দ্রীয় সরকারের যে কূটনৈতিক যে পলিসি থাকে, যে আদর্শিক জায়গা থাকে, সেই জায়গাগুলোতে খুব বেশি প্রভাব রাখতে পারে না। 1 2 নম্বর হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ওদের যে বর্ডার গার্ড আছে,
সীমান্তরক্ষী বাহিনী আছে, তো সেখানেও সেটা তো আসলে কেন্দ্রীয় মন্ত্রণালয়ের আন্ডারে, সেটাও তো প্রাদেশিক সরকার কিংবা রাজ্য সরকার ওখানে কিছু প্রভাব বিস্তার করতে পারে না। বরং পরিস্থিতি কিছু নাজুক হতে পারে উল্টো, সেটি হচ্ছে যেহেতু এতদিন পর্যন্ত মমতা